আচ্ছা, চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, ঝড় বৃষ্টির অনেক রাত্রে অন্ধকারের গলি দিয়ে হেঁটে চলেছেন, তাও একা একা। সেই মুহূর্তে আপনার পিছুতে কেউ যদি প্রচণ্ড জোরে বিলাপ করে কান্না করে, আর তার সঙ্গে অনেকগুলো অদৃশ্য পায়ের শব্দ যদি আপনি পান, তাহলে ঠিক কীরকম মুহূর্ত আপনি অনুভব করবেন? সেই মুহূর্তে আপনার কি করণীয়, আপনার কেমন লাগবে ভাবুন দেখি। ঠিক সেই রকম একটা গল্প আপনাদের সামনে আমি নিয়ে আসছি। গল্পের সেরা গল্পের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের নতুন পর্ব শোনার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাজনীন রহমানের গল্প অমানুষিক। গল্পের সেরা গল্পের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। রাতের খাওয়া সেরে মালিক বারান্দায় এসে সিগারেট ধরালো। দৃষ্টি তার আকাশের দিকে। সন্ধ্যা হতে না হতে পরিষ্কার আকাশে টুকরো টুকরো মেঘ জমেছিল। ধীরে ধীরে পুরো আকাশ কালো ঘন মেঘে ছেয়ে গেল, সেই সাথে বিদ্যুতের ঝিলিক। ঝড় তুফান হবে, এটা তারই আলামত। মালিকের মনটা একটু খারাপ হয়ে গেল। কাজের সময় এই হঠাৎ বৃষ্টি আসা মোটেও পছন্দ নয়। মালিক আজ 4 বছর সাভারে আছে। ঢাকার বিশিষ্ট শিল্পপতি আসলাম চৌধুরীর বাগান বাড়ি দেখাশোনার দায়িত্ব পালন করছে। স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকে। চৌধুরী সাহেব ভালো মানুষ, মালিককে আলাদা ঘর তৈরি করে দিয়েছেন। হাত খরচ বাবদ কিছু টাকাও দেন। বিশাল বাড়িটাতে বিভিন্ন ফল ফুলের গাছ, পুকুর সব আছে। মালিক এবং তার স্ত্রী মিলে সুন্দর শাকসবজির ক্ষেতও করেছে, আর পুকুরে মাছের চাষ। চৌধুরী সাহেবরা মাঝে মধ্যে আসেন, টাটকা ফলমূল মাছ ইত্যাদির স্বাদ গ্রহণ করে আবার ঢাকায় চলে যান। এরপর পুরো বাড়িতে মালিকের রাজত্ব। মনের সুখে পরিবার নিয়ে থাকে, খায় দায়, কিছু আনাজ ফল ফুলুরি মাছ বিক্রি করে, অবশ্য মালিকের অনুমতি নিয়েই। মালিক ভীষণ সৎ, পরিশ্রমী এবং পরোপকারী একজন মানুষ। চৌধুরী সাহেব নিশ্চিন্ত, বিশ্বাসী এই মানুষটির ওপর বাড়ির দেখাশোনার ভার দিয়ে। ভালোই ছিল মালিক। এখন কিছুদিন যাবৎ এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে সে নাইট গার্ডের দায়িত্ব পালন করছে। আগের গার্ডের বয়স হয়েছিল, পাহারার কাজে অনুপযুক্ত, সুতরাং কর্মঠ তাজা তরুণ নির্ভীক মালিক জনগণের রায়ে এই কাজের জন্য নির্বাচিত হয়। ওর স্ত্রীর মত ছিল না। সারাদিন বাগান বাড়ির পরিচর্যায় কাটে, আবার সারা রাত জেগে পাহারার কাজ। হলই বা স্বাস্থ্য প্রাচুর্যে ভরপুর, অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। ভালো মতো বিশ্রাম না পেলে অতিরিক্ত পরিশ্রমে শরীর কদিন টিকবে? মালিক কিন্তু সানন্দেই রাজি হয়। স্ত্রীকে বোঝালো, খাটনির কাজ তো নয়, শুধু জেগে থেকে এ পাড়া ও পাড়া টহল দিয়ে বেড়ানো। তাছাড়া উপকার করা যার স্বভাব, সে এই দায়িত্ব এড়াবে কি করে? যদিও উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়েই করবে সে কাজটা, তখন আপত্তি হবে কেন? লোকের সেবা করাও হলো, 2 পয়সা রোজগারও হবে। এই তো পরিশ্রম, রুজি রোজগার করার সময়। এছাড়া কাজটাতে এক ধরনের উত্তেজনা, রোমাঞ্চ আছে। নিশুতি রাতে নিঝুম রাস্তায় একা ঘুরে ঘুরে পাহারা দেওয়ার কাজটা ওকে খুব আকর্ষণ করলো। যাই হোক, কাজে মন দেয় মালিক এবং বেশ ভালোভাবেই দায়িত্ব পালনে সক্ষম হয়। আজ আসন্ন তুফানের সম্ভাবনায় সে কিছুটা নিশ্চিত। অবশ্য ঝড় বৃষ্টি, শীতের প্রবল ঠান্ডা,
নতুন কিছু নয়। এই সবের মধ্যে কাজ করে সে অভ্যস্ত। চিন্তা করছে এই জন্য যে রেনকোট পরবে নাকি এমনি বেরিয়ে যাবে। আকাশের দিকে চেয়ে দেখে সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে ঘরে ঢুকে গেল এবং তৈরি হলো। মোটা বাঁশের লাঠি হাতে রাস্তায় বেরিয়ে এলো মালিক। রেনকোট পরেনি, দরকার লাগলে এসে নিয়ে যাবে। আসলে ওটা পরলে তার অস্বস্তি লাগে, বৃষ্টিতে ভেজা তার একটুও পছন্দ নয়। তাই বাধ্য হয়ে রেনকোট ব্যবহার করে সে। আকাশে কালো মেঘের জমাট জলসা, কিন্তু বৃষ্টি নামেনি এখনো। তবে যে কোনো সময় শুরু হবে। রাস্তা একেবারেই নীরব। খারাপ আবহাওয়ার কারণে সমগ্র এলাকাটা জনশূন্য। সন্ধ্যা রাতে ঝড় বৃষ্টির সূচনায় সেই যে কারেন্ট গেছে এখনো আসেনি। ফলে পুরোটা জায়গা কালিগোলা আধারে ডুবে আছে। টর্চের আলোয় এবং ঝলসে ওঠা বিদ্যুতের আভায় টহল দিতে শুরু করলো মালিক। কিছুক্ষণ পর পর পকেট থেকে বাঁশি বের করে ফু দিয়ে তীব্র শব্দে চতুর্দিক দেখে নেয় এবং সতর্ক করে দেয়। লাঠি দিয়ে বাড়ির গেটে ল্যাম্পপোস্টে বিকট আওয়াজ করে। ততোধিক বিদঘুটে স্বরে সাবধান, খবরদার রব তুলে তার উপস্থিতি জানিয়ে দেয়। পুরো এলাকাটায় এক চক্কর দিয়ে এসে একটা বাসার সামনে দাঁড়ালো মালিক। এলোমেলো বাতাসের সাথে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়েছে। মালিক ভাবলো রেনকোট আনবে কিনা। ওর বাসা এখান থেকে কিছু দূরে, যেতে যেতে ভিজে যাবে। ওটা না পরে আসায় নিজের ওপর রাগ হলো। এখন আবার বাসায় যাও, বিরক্তিকর। কতটা সময় নষ্ট হবে। বড় বড় পা ফেলে দ্রুত হাঁটতে শুরু করলো মালিক। পরিচিত এলাকা, চেনা পথ, তবু দুর্যোগের রাতে কেমন অচেনা লাগলো সবকিছু। সেই সাথে আজব অনুভূতি, মনের মধ্যে অস্বস্তি। কেন এমন হচ্ছে জানে না মালিক। কিছু দূর যেতেই গাটা কিরকম ছমছম করে উঠল। বারবার পিছনে ফিরে দেখতে লাগলো। কার যেন পদধ্বনি শোনা যায়, বাতাসে কান্নার শব্দ, করুণ স্বরে বিলাপ করছে কেউ। অন্ধকার আরো ভীতিকর, দুর্ভেদ্য পর্দা। সাহসী মালিক আপন মনে হেসে ফেলল। কি সব ভাবছে, বৈরী আবহাওয়ার আজগুবি কল্পনা। বৃষ্টি বাতাসের শব্দ অবাস্তব ভয়ের আবহ তৈরি করেছে। এই সময় সমস্ত জায়গা আলোকিত করে বিদ্যুৎ চমকে উঠল। নীলচে সাদা তীব্র আলো ঝলসাতেই মালিক দেখল কিছুটা দূরে একটা বড় নিম গাছের নিচে ঘোমটা দেওয়া এক মহিলা দাঁড়িয়ে আছে। ভীষণ আশ্চর্য হলো সে। এমন ভয়াল দুর্যোগের রাতে জীবিত কোনো প্রাণী নিরাপদ আশ্রয় ছেড়ে বের হবে না। ভুল দেখেছি, বিড়বিড় করল মালিক। তখনই আর একবার বিদ্যুৎ চমকে উঠল, যেন আগুনের চাবুক। না, মালিক ভুল দেখেনি। এবার স্পষ্টই দেখা গেল মহিলাটিকে। শুধু তাই নয়, মহিলার কোলে বাচ্চাও আছে। হতভম্ব হয়ে গেল ও। এ কি কাণ্ড! কোন দুঃখে মহিলা বাচ্চা নিয়ে এই বিরূপ আবহাওয়ায় বাইরে থাকবে? ব্যাপারটার মাথা মুন্ডু বুঝতে না পেরে টর্চটা জ্বালালো, ভালো করে দেখবে বলে, এবং সেই সাথে এক পা সামনে এগুলো। পরক্ষণেই কিছুর সাথে হোঁচট খেয়ে টর্চটা ছিটকে গিয়ে পাশের ড্রেনে পড়ে গেল। এখন উপায়? ঘোর অন্ধকারে সে দেখবে কিভাবে মহিলাকে? কেন বাচ্চা নিয়ে এই দুর্যোগের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে? এই এলাকার প্রায় প্রত্যেককে চেনে সে। দেখলে হয়তো বুঝতে পারবে কোন বাড়ির মেয়ে।
আন্দাজে পথ চলতে লাগলো মালিক। বৃষ্টিতে ভিজে জামা সেটে গেছে পায়ে। ঠান্ডা লাগছে, কিন্তু গ্রাহ্য করলো না। তুমুল বৃষ্টি, মাতাল বাতাস উপেক্ষা করে এগিয়ে গেল সামনে। প্রকৃতি যেন উন্মাদ হয়ে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই সাথে বাজ পড়ার প্রচণ্ড শব্দ। অন্ধকার অনেকটা পাতলা হয়ে গেল। মালিক এসে দাঁড়ালো মহিলার কাছ থেকে একটু তফাতে। এবার দেখতে পাচ্ছে সে, কিন্তু চেহারা দেখা গেল না। ঘোমটাই পুরো মুখ ঢাকা। মালিক বলল, কে আপনি মা? এমন সময় বাইরে এসেছেন কেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। এই সময় কোলের বাচ্চাটা বলে উঠল, মালিকের দৃষ্টি পড়ল বাচ্চাটার ওপর। বাচ্চা কথা বলে উঠতেই মালিক ভয়ানক চমকে উঠল। এ তো ছোট শিশুর কণ্ঠস্বর নয়, ক্ষণক্ষণে বিশ্রী প্রাচীন কোনো বৃদ্ধের গলার স্বর যেন। বাচ্চাকে দেখতে কোনো অসুবিধা হলো না মালিকের। কি দেখলো সে? শরীরটা ঠিক ছোট শিশুর, সরু লিকলিকে কালো পা দুটো অনেক লম্বা, মাটিতে ঠেকেছে। মাথাটা খুব বড়, পিরিচের সমান গোল দুই চোখে ভয়াল অমানুষিক দৃষ্টি, দোকান পর্যন্ত চেরা ঠোঁট, বড় বড় কালো দাঁত বের করে বিকট হাসি হাসছে। 2 হাত লম্বা কালো মিশমিশে জিভ লক লক করছে। তীব্র আতঙ্কে মালিক কয়েক পা পিছিয়ে গেল। ইয়া আল্লাহ, এটা কি দেখছে সে? দুঃস্বপ্নেও মানুষ এমনটা দেখবে না। দূর থেকে যাকে বাচ্চা মনে করেছিল, আসলে সেটা বীভৎস জ্যান্ত এক বিভীষিকা। মহিলাটি তখনও মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার সর্বশরীর কাঁপছে। বোঝা গেল কোলের ভয়ানক জিনিসটার সাথে তাল মিলিয়ে সেও হাসছে। মালিককে পিছোতে দেখে কোল থেকে বিদ্যুৎ গতিতে নেমে এলো ওটা। তারপর মুখ দিয়ে নারকীয় শব্দ করতে করতে দ্রুত মালিকের সামনে এসে লোমশ মোটা কালো হাত দিয়ে ওর বুকে এক ধাক্কা মারল। টাল সামলাতে না পেরে চিত হয়ে পড়ে গেল মালিক। অস্বাভাবিক আতঙ্ক তাকে পাথরের মতো জমিয়ে দিয়েছে। নড়াচড়ার শক্তির লোপ পেয়েছে। মালিকের বুকের ওপর চড়ে বসলো ভয়াল শিশু। গলা থেকে জান্তব উল্লসিত শব্দ বের হচ্ছে। ততক্ষণে মহিলাটাও এসে দাঁড়িয়েছে, ঘোমটা নেই। আতঙ্কিত বিস্ফোরিত চোখে মালিক আর এক ভয়ঙ্কর বিভীষিকাকে দেখল। বানরের মতো মুখে খাড়া লম্বালম্বি বসানো দুটো চোখ যেন জ্বলন্ত দুটুকরা কয়লা। নাক নেই, সে জায়গায় গভীর কালো গর্ত। ঝুলে পড়া মোটা ঠোঁটের ফাঁকে লম্বা তীক্ষ্ণ ধারালো দাঁতের সারি। রক্ত হিম করা গর্জন করে উঠল বুকে বসা বাচ্চা। অসহায় মালিক সর্বশক্তি দিয়ে আর্তনাদ করে বলে উঠল, বাঁচাও! কে আছো? বাঁচাও আমাকে! ঝড়ের তাণ্ডব, তীব্র বাতাসে ও চিৎকার চাপা পড়ে গেল। কেউ শুনল না ওর হৃদয় নিংড়ানো আর্তনাদ এবং আকুল আবেদন। লোহার মতন কঠিন বাঁকানো নখ দিয়ে প্রাচীন শিশু মালিকের 2 চোখ উপড়ে এনে মুখে পুরে দিল। অসহ্য যন্ত্রণায় মালিক আবার চিৎকার করে উঠল। এরপর 2 বিভীষিকা মালিকের গলার দুপাশের রক্তশিরা টান দিয়ে ছিঁড়ে উষ্ণ তাজা তরুণ রক্তে নিজেদের পৈশাচিক লালসা তৃপ্ত করতে লাগলো। নিজেকে এতটুকু রক্ষা করতে পারল না মালিক। অশুভ শক্তির কাছে পরাজয় বরণ করল নির্মমভাবে।
শেষ একটা যন্ত্রণাকাতর মরণ চিৎকার দিয়ে মালেক নিস্তেজ হয়ে পড়ে রইল। হতভাগ্য মানুষটার জীবন প্রদীপ নিভে গেল। মৃত মালেকের বুক চিরে কলিজা বের করে পরম তৃপ্তিতে দোজকের দুই শয়তান চিবিয়ে খেতে লাগলো। চৌধুরীদের বাগানবাড়ি ঘটনাস্থল থেকে বেশি দূরে নয়। পরদিন গতকালের প্রাকৃতিক দুর্যোগের কোনো চিহ্ন নেই। পরিষ্কার ঝকঝকে আকাশ। মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মানুষজন মালিকের মৃতদেহ আবিষ্কার করল। এই রহস্যময় হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই। সদালাপী হাস্যমুখর নির্ভীক এই যুবকটির এমন কোনো শত্রুর কথা জানা নেই যাতে ওকে এইভাবে নিষ্ঠুর মৃত্যুবরণ করতে হবে। চৌধুরী সাহেবের চেষ্টায় কেসটা নিয়ে পুলিশ যথেষ্ট তৎপর হলেও এর মীমাংসা করা সম্ভব হলো না। ক্ষতবিক্ষত লাশটা দেখে আতঙ্কে শিউরে উঠেছে মানুষ। বৃদ্ধদের মনে সন্দেহ, আদপে কাজটা কোনো মানুষের নাকি? জোর দিয়ে কেউ কিছুই বলতে পারল না, কারণ প্রমাণ নেই যে অমানবিক ভয়ঙ্কর হত্যাটা কোনো মানুষের নয়। কেউ বিশ্বাসই করবে না। অত্যাধুনিক যুগে এমন অবিশ্বাস্য রোমহর্ষক ঘটনা ঘটতে পারে। মালিকের মৃত্যুর 1 মাস পর রজব আলী সেই দিন ইমানদীপুর গিয়েছিল বোনের বাসায়। খাওয়া দাওয়া সেরে গল্প গুজবে অনেক রাত হয়ে গেল। এই নিয়ে মাথা ঘামালো না রজব আলী। বোনের বাসা থেকে বেরিয়ে বড় রাস্তা পার হয়ে কিছু পথ হাঁটলেই ছাপড়া মসজিদ। এর পাশেই তার বাড়ি। সব মিলিয়ে 3 মাইলেও হাঁটা পড়বে না। নিশ্চিন্ত মনে পথে বের হলো যখন রাত 12টা বেজে গেছে তখন। এমনিতেই এখানকার লোকজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তার মধ্যে মালিকের অস্বাভাবিক মৃত্যু কম বেশি সবার মনেই অস্বস্তিকর প্রভাব ফেলেছে। সুতরাং পারতপক্ষে কেউ বাড়ির বাইরে বেশি রাত করে থাকে না। প্রয়োজন ছাড়া বিশেষ বেরো হয় না। ব্যাপারটা রজব আলীর অজানা নয়। নিজের চোখে লাশটা সেও দেখেছে, কিন্তু সতর্ক হওয়ার কথা আর মনে হয়নি। দৈনিক যাতায়াত তার বোনের বাসায়। বোন এত রাতে যেতে মানাও করেছিল। মর্মান্তিক ঘটনাটা তো পুরো সাভার জেনেছে, নিষেধ শোনেনি। রজব আলী রাস্তার এই পার ওই পার যে কতটুকু সময় লাগবে, তাছাড়া ভয়ডরও তার কম। মনের আনন্দে গুনগুন করতে করতে পথ চলেছে সে। পুরো এলাকা যথারীতি নীরব, শুনশান। নাইট গার্ড আর জোগাড় করা সম্ভব হয়নি। কেউ রাজি হয়নি কাজটা করতে। জানের মায়া সকলেরই আছে, তাই পাহারাদারহীন এলাকা আরও ফাঁকা। কারো সরব হাঁকডাক নেই। নিম গাছটার কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে গেল রজব আলী। গাছটার নিচে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। অবাক হলো সে। মানুষের ভীতির কথা জানা আছে, এত রাতে কারো বাইরে থাকার কথা নাই, তার উপর গাছের নিচে। কৌতূহল বশত আর একটু কাছে এসে দেখলো সে একজন মহিলা। ঘোমটায় মুখ ঢাকা, কোলে বাচ্চা। বাচ্চাটা সরু লিকলিকে কালো, পা দুটো লম্বা, মাটি স্পর্শ করেছে। ওদের পাশেই আরো একজন পুরুষ দাঁড়িয়ে আছে। পুরুষটার 2 চোখ নেই। শূন্য রক্তাক্ত কোটর, বুকের কিছুটা জায়গা চেরা, ফাঁকা, কলিজা নেই, রক্ত গড়িয়ে পড়ছে। বাচ্চাটা কোল থেকে নেমে এসে ক্ষণক্ষণে বিশ্রী প্রাচীন বৃদ্ধের মতো ভয়ঙ্কর স্বরে বলে উঠল, ক্ষুধা, পিপাসা, খেতে দে। 3 জনই একযোগে ঝাঁপিয়ে পড়ল রজব আলীর ওপর। পরদিন লোকজন দেখতে পেল রজব আলীর লাশ। 2 চোখ উপড়ানো, বুকের ফাঁকা জায়গায় কলিজা নেই। এলাকাবাসী আতঙ্কিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই অবিশ্বাস্য ভয়ঙ্কর রহস্যের
কোনো সমাধান কারো জানা নেই। ধন্যবাদ। গল্পটি এখানে শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।